দিল্লি হচ্ছে একটা বড় সিটি, দিল্লি কোনো একটা প্রপার স্টেট নেই। ওইখানকার যে চিফ মিনিস্টার ছিল তার কাছে তো পুলিশও নেই, তার কাছে তো পুলিশের পাওয়ার ছিল না। এখানে লেফটেন্যান্ট জেনারেল সবসময় ইন্টারফেয়ার করতো, এখানকার পুলিশ মিনিস্টার হচ্ছে হোম মিনিস্টার। আর ওয়েস্ট বেঙ্গল কে যদি আপনি কম্পেয়ার করেন দিল্লি থেকে, তো কোনো কম্প্যারিজন নেই। ওয়েস্ট বেঙ্গল ফুল ফ্লেজেড একটা স্টেট আছে, এখানে 293 সিট আছে, দিল্লিতে 17টা সিট ছিল। দিল্লির ইলেকশন মানে একটা পুরসভার ইলেকশন, আর এই রাজ্যের ইলেকশন, বেঙ্গলের রাজ্যের ইলেকশন কোনো তুলনা নেই দিল্লির ইলেকশন থেকে। তাহলে কি এই রাজ্যের দুর্নীতি, শাসক দলের বিরুদ্ধে যেগুলো প্রত্যেকটা ক্ষেত্রে অভিযোগ রয়েছে, এ রাজ্যে যে দুর্নীতি আর দিল্লির দুর্নীতিরও কোনো তুলনা হয় না? মানে ওই আকারটা অনেক ছোট আর এই আকারটা অনেক বড়, সেই জন্যই কি যেটা কোট আনকোট শুভেন্দু অধিকারী পাপ বিদায় করতে অনেকটা সময় লাগছে? দুর্নীতি তো এরা তো অ্যালিগেশন দিয়েছে, কিছু তো প্রমাণ করতে পারছে না। আর মানুষের কোর্টে সব সময়, এই তো কিছুদিন আগেই তো ইলেকশন হলো, এমপি ইলেকশন, তো কি বিজেপি করতে পারলো? মানুষের যে ভরসা আছে মমতা ব্যানার্জির উপরে, সেটা একদম আনব্রেকেবল। আর আনেওয়াল মানে 2026-এ আরো বেশি ভোট মমতা ব্যানার্জি পাবেন। কেন? কোনো ফেস নেই তো বিজেপির নেতাকে। ওই শুভেন্দু অধিকারী যে আগে তৃণমূলে ছিল, বিজেপি আইডিওলজিটা কি? বিজেপি কি পার্টি? বিজেপি হচ্ছে একটা হিন্দি হার্টল্যান্ডের পার্টি। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আমরা এর আগে অন্যান্য রাজ্যে যে নির্বাচন হয়েছে, বিধানসভা নির্বাচনগুলো হয়েছে, সেখানে তো কোনো মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কখনো ফেস হিসেবে সামনে তো রাখেনি তিনি, একটা ইস্যুকে সামনে রেখে। এবং দুর্নীতিকে হাতিয়ার করে আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং প্রত্যেকে যখন হেভিওয়েটার প্রচার করেছিলেন, এই দুর্নীতির বিষয়টাই তো সামনে তুলেছিলেন। প্রধানমন্ত্রী অমিত শাহ সবাই এর আগে ইলেকশনে এসেছে, 2021-এ এসেছে, 2024-এ এসেছে, 2000 মাঝখানে অনেকটা ইলেকশনে এসেছে। এরা তো সব পলিটিক্যাল টুরিস্ট। বাংলার মানুষ কিন্তু সমাজকর্মী আন্না হাজারে তিনিও তো বলছেন যে দুর্নীতির বিষয়টা, অর্থাৎ অতি লোভ করতে গিয়ে তাঁতি নষ্ট হচ্ছে। তার যে গুরু, অর্থাৎ যাকে দেখে তার রাজনীতির জীবনে পদার্পণ করা, তিনিও তো একদমই তাই করে তাদের রাজনীতিতে আসা, নতুন পার্টি তৈরি করা, তা তিনিও তো বলছেন যে ভ্রষ্টাচার করে গিয়েছে। এবং সেই ভ্রষ্টাচারে ভরে গিয়েছে আন্না হাজারে বলছেন, আর এখানে গোটা রাজ্যের মানুষ বলছে। আপনি চায়ের থেকে যান, আপনি যেখানে খুশি যান, আপনি যে কোনো মানুষকে বলুন এই রাজ্যে দুর্নীতি আছে কি নেই, আপনি উত্তরটা একেবারে কোরাসে পাবেন, একজন বলবেন না। আপনিও জানেন তসিফ। না, লক্ষ্মী ভান্ডার হোক বা অন্য অন্য ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের যে স্কিম আছে, সব মমতা ব্যানার্জি ফেভারে কথা বলছে। যতগুলো গভর্নমেন্টের স্কিম চালাচ্ছে, যারা রাস্তায় বসে বসে বলছে যে তাদের চাকরি চুরি গিয়েছে, তারা কি বলবেন? দেখুন, তাদের কথা শুনেছেন কখনো? না, ওরা তো কখনো শুনেছেন তরুণের স্বপ্ন, এই প্রকল্প আপনাদের, সেই তরুণের স্বপ্ন কিভাবে তাদের বিক্রি হয়ে যাচ্ছে, বেহাত হয়ে যাচ্ছে, তার খবর রাখেন তসিফ? না, দেখুন, সিপিএম বিজেপি যারা করে, ওরাই তো সিপিএম বিজেপি তরুণের স্বপ্ন করেনি। সিপিএম বিজেপি বিজিবিএস ডাকে না প্রত্যেক বছর স্বপ্নের ফেরি করে না। এই চাকরি চুরির যে অভিযোগগুলো সামনে এসেছে সেগুলো এই আমলে, এক যুগের সরকার অতিক্রান্ত হওয়ার সময়, পরিবর্তনের সরকার সেই তথাকথিত, তাদের সময় এত দুর্নীতি, আর আপনারা সবাই মিলে এই দুর্নীতি ঢাকার এত আপ্রাণ চেষ্টা করেন কেন? আর মুখে বলেন জিরো টলারেন্স টু করাপশন। কিসের জিরো টলারেন্স তৌসিফ? দেখুন, এই অ্যালিগেড কারাপশন নিয়ে কতদিন থেকে বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দল বিরোধিতা করছে, আর ওদেরকে বিরোধিতা করার অ্যালাউ করছেন মমতা ব্যানার্জি। এখানে ডেমোক্রেসি, কিন্তু মানুষজন অভিযোগ করছে, বিরোধীরা অভিযোগ করছে, তার মানে দুর্নীতিটা হয়নি, এটা তৌসিফ বাবু বলতে চাইছেন। শতরূপার কাছে আসবো, তার আগে ভরসা আছে মমতা ব্যানার্জির উপরে। হ্যাঁ তৌসিফ, আপনার বক্তব্য, শতরূপার বক্তব্য আমরা শুনবো, কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী গতকাল যে কথা বলেছেন দিল্লিতে এই নির্বাচনের ফলাফলের পর, শুভেন্দু অধিকারী এ রাজ্যকে সঙ্গে নিয়ে, রাজ্যের বিষয়টাকে সামনে রেখে ঠিক কি বলেছেন শুনুন একবার। दिल्ली का जीत हमारी है, 26 में बंगाल की बारी है। আমাদের একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গ আপ গেছে, এবারে মমতা পাপকে বিদায় করা।
বিশাখা, আমরা যে বিষয়টা দেখাচ্ছিলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও স্পষ্ট বলছেন যে ওই যে দুর্নীতি, একের পর এক দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির ধারা এবার বাংলায় যখন চলছে, বাংলার মানুষ দিল্লিকে দেখে শিখবে। আন্না হাজারের কথা কিন্তু আমরা বললাম, হাজারের কথা যেটা আমরা বলছিলাম, আন্না হাজারের কথা শুধু বললেই তো হবে না। যারা দেখেননি, রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ তার সঙ্গে যখন কথা বলেছেন আন্না হাজারে, তখন তিনি তার শিষ্যকে নিয়ে কি বলেছেন, কতটা ক্ষোভ নিয়ে, কতটা গলায় তার খারাপ লাগা রয়েছে, সেইটা নিয়ে তিনি এই কথাগুলো বলছেন। শুনুন একবার, তারপর আবার আসছি আলোচনা। শুনুন। सबसे बड़ी गलती केजरीवाल की क्या थी, अरविंद की? ये शराब के दुकान निकालना, शराब का घोटाला, मुख्यमंत्री बोलकर शराब के दुकान निकालो, बोर्ड शराब लाइसेंस देना, ये गलत था। Want to ask? जी, छोटा बच्चा है, उसको भी पूछा कि शराब कैसे है, वो बोलेगा बुरी है, शराब के वास्ते। पहली कक्षा में भी सीखने वाला लड़का है, वो भी शराब को तिरस्कार करेगा। जी तनिक, ये उसने गलती किया। जी जी जी, আমরা শুনলাম শতরূপা, আমি তৌসিফকেও বলবো, আপনারা প্রত্যেকে শুনলেন। এবং শতরূপা, আমি আগে আপনার কাছে আসবো এই নিয়ে, কারণ বিজেপি জিতেছে দিল্লিতে এবং আপনি বিজেপির মুখপাত্র। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আম আদমি পার্টির যে ধরাশায়ী অবস্থা, আন্না হাজারে অন্তত বিবেকের মতো, বিবেকের ভূমিকায় অবতীর্ণ হয়ে তিনি বলতে পারছেন যে অরবিন্দ কেজরিওয়ালের এই সমস্যা ছিল। কিন্তু আমরা যদি এ রাজ্যের নিরিখে দেখি, এ রাজ্যে বিবেকও তো নেই, কারণ যা বলবেন তিনি সেটাই শেষ কথা। আলটিমেটলি বিবেক বলেও তো কেউ আসবেন, এমনও তো আমরা কাউকে অনুধাবন করতে পারি না। এক্স্যাক্টলি, তুমি একদম ঠিক কথা বলেছো। এখানে কাউর বিবেক নেই, মানে মুখ্যমন্ত্রীর বিবেক তো নেই, ছেড়ে দাও। এবং মুখ্যমন্ত্রীর বিবেক নেই বলে সমস্ত নেতা এখন তসিফের মতন স্পোক্সপারসনরাও মানে বিবেক ছাড়া কথাবার্তা বলে। তুমি যদি, ওরা একটা লিকার স্ক্যামের কথা বলছে অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে। অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর রেসিডেন্সটাকে বিশাল একটা বানিয়ে রেখেছিল, ম্যানশন বানিয়ে রেখেছিল, সেই সব নিয়ে কথা বলছে। কিন্তু আমাদের এখানে একটা শোয়ে কুলোয় না যে আমরা যদি লিস্ট করতে শুরু করি, আমাদের এক একটা স্ক্যামের জন্য আলাদা আলাদা শো করতে হয়। তুমি বলো এদের হজম শক্তি, তুমি চিন্তা করো, ইট, বালি, সিমেন্ট, সুরকি বা সিন্ডিকেটের ক্ষমতা। তুমি একটু আগে তরুণের স্বপ্নের কথা বলছিলে, ল্যাপটপ হজম হয়ে গেল, ব্যালট বক্স পর্যন্ত খেয়ে চিবিয়ে হজম করার চেষ্টা করে। একটা আমাকে শেষ করতে দাও। তুমি বাড়ি বলো, আবাসন নিয়ে তুমি বললে, চাল ডাল, মিড ডে মিল, বাচ্চাদের মিড ডে মিলে পর্যন্ত এতটাই কারচুপি করে যে ননভেজ দিতে হয়। এবং ননভেজের নমুনা কি? টিকটিকি, ইঁদুর, সাপ, এই হচ্ছে বাচ্চাদের নিয়ে ছেলে খেলা। তুমি মহিলা সুরক্ষার কথা যদি বলো, মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মানুষ যারা, মানে আমরা যারা হিউম্যান উইমেন, তাদের তো সুরক্ষা নেই। নিরীহ সরস্বতীর পর্যন্ত, সরস্বতী আর বিদ্যার দেবী, তাকে যোগেশচন্দ্র কলেজে ভেতরে রাজহাঁসকে নিয়ে বসিয়ে বাইরে পুলিশকে সিকিউরিটি দিয়ে পুজো করতে হয়। নবী দিবস হবে বলে সরস্বতীর আরাধনা ছোট ছোট বাচ্চারা করতে পারবে না। স্বয়ং মা দুর্গা, যেখানে দুর্গাপুজোর কার্নিভাল মানে হেরিটেজ স্ট্যাটাস পেলে প্রধানমন্ত্রীর দৌলতে, এখানে মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলে যেন মা দুর্গাকে পরিচয় উনিই করিয়ে দিয়েছেন। বিশ্ব দরবারে শিব ঠাকুর প্রায় চিঠি লিখতে যাচ্ছিল থ্যাংক ইউ বলে। সেই মা দুর্গার বিসর্জনের জন্য হাইকোর্টে যেতে হয়, কারণ তখন মহারাম দুধেল গরুদের, আমাদের দুধেল গরু নয়, মুখ্যমন্ত্রীর ভাষায় যারা দুধেল গরু, তাদের মহারামের মিছিল বেরোবে বলে। এই সমস্ত কিছু পশ্চিমবঙ্গের মানুষ মনে ধরে রেখেছে।